আমি সত্যি আর জটিলতা বাড়াতে চাই না। বিশ্বাস করো, যা করার আমি একাই করব, আমি একাই ফাইট করব। আমি পরাগকে এর মধ্যে একদমই ইনভলভ করতে চাই না। করতেই পারিস, ডিফিকাল্ট ফাইট কিন্তু, এটা মাথায় রাখিস। কি আর করা যাবে বলো, আমার জীবনটা তো আর সোজা নয়। কে আর আমার জীবনটাকে সোজা সাপটা করে এগিয়ে নিয়ে যাবে? তাও পরাগ যদি সুস্থ হতো আলাদা কথা, কিন্তু ও তো আর সুস্থও নয়। তাই আমি তোমাদের বলছি, আমি ওকে সত্যি এ ব্যাপারে ইনভলভ করতে চাই না। এটা কিন্তু ভুল হবে। দেখ, পরাগের গিয়ে বলাটা খুব দরকার। আমরা নিয়ে যাব ওকে দায়িত্ব করে। কি পরাগ, তুমি পারবে না গিয়ে একটু শিমুলের হয়ে কথা বলতে পারবে না? দেখো, এই বাড়িতে কিন্তু শিমুলই তোমার দেখভাল করে, যত্নাত্তি সব ওই করে। ও না থাকলে পলাশ, প্রতীক্ষা, ওরা কি তোমার দেখাশোনা করবে? তুমি কি আমাদের কথা এতটুকু হলেও বুঝতে পারছো পরাগ? হ্যাঁ, আমি জানি শিমুল ছাড়া আমাকে দেখার কেউ নেই। তাহলে তুমি যখন এই কথাটা বুঝতেই পারছো, তাহলে তুমি এটা কেন গিয়ে বলতে পারবে না? তুমি বুঝতে পারছো যে সবাই তোমার স্ত্রী শিমুলকে ফাঁসানোর চেষ্টা করছে। তুমি তো স্বামী পরাগ, তোমারই তো এই সময় উচিত ওর হয়ে দুটো কথা বলা, ওর পাশে দাঁড়ানো। তুমি তো কত কথাই বলতে পারছো, কত কথাই বলছো। এই একটা কথা কোর্টে দাঁড়িয়ে বলতে পারবে না যে তোমার স্ত্রীকে দিনের পর দিন ফাঁসানোর চেষ্টা করা হয়েছে? তাহলেই তো মেয়েটা বেঁচে যায়। देखो पराग, एक बात सोचो, शिमूल को तुम्हारे लिए कितना कुछ झेलना पड़ा। तुमको शायद लग रहा है कि ये नई नौकरी मिलने के बाद अनेक खुश আছে। हाँ, একটা एंगेजमेंट হয়েছে, पर उसके साथ ওর সাথে অনেক ঝামেলা भी হয়েছে पराग। अगर वही कामटा ना करते तो दूसरा कुछ करे नहीं तो शायद छोटा मोटा कुछ कम पैसा आज तो, पर सुकून तो रहता ना। हर दिन ओके लड़ाई करते हो तो ना। देखो पराग, शिमूल अपनी इंटरेस्ट के लिए नौकरी করছে না, सिर्फ तुम्हारे लिए এটা করছে। और दूसरा सब लोग जो सब बोलছে वो सब बना के बोलছে, बस और कुछ नहीं। যেটা সত্যি সেটা একদিন প্রকাশ পাবে। কি করে প্রকাশ পাবে? প্রকাশ পাওয়ার জন্য তো কাউকে না কাউকে সত্যিটা বলতে হবে। আমি জানি না, তোমরা গিয়ে বলো। আমি পারবো না। আমার আজকাল ভয় করে সবকিছুতে। ঠিক আছে পরাগ, ঠিক আছে, আমি বুঝতে পারছি তো। তোমরা প্লিজ আমার কথাটা শোনো। তোমরা ওকে এসব কথা বলো না। দেখো, আজকে নিচে যদি কেউ জানতে পারে না যে তোমরা ওপরে এসে এসব কথা বলছো, কি ভাববে বলো তো? যে আমি তোমাদেরকে ডেকেছি ওর ব্রেন ওয়াশ করানোর জন্য। প্লিজ গো, বলো না। আমি না আর এত অপমান সহ্য করতে পারছি না। এত ভাবিস না, জানলে জানবে। ওরও এটা জানা দরকার যে ওর মা তোর এগেইনস্টে আবার কথা বলছে। তুমি জানো পরাগ, কাকিমা আবার ওর এগেইনস্টে চলে গেছে, ও এত কিছু করা সত্ত্বেও। তাই নাকি? हाँ पराग, एक ही घर में ही तो सब कुछ হয়েছে। তুমি कुछ भी শুনতে পাওনি? কোনো আওয়াজ कुछ भी? আমি আজকাল কোনো আওয়াজ পেলে দরজা বন্ধ করে দিই, আমার ভয় লাগে। তোমরা কাকে কি বলছো বলো তো? ওকে বলছো? ওকে দেখে বুঝতে পারছো না? হ্যাঁ, ওকে কিছু বলার মতো অবস্থায় আছে? কিছু মনে করিস না শিমুল, পরাগ, মনে কিছু করো না। তবে আগেও কিন্তু খুব একটা তোর পাশে দাঁড়িয়েছে পরাগ, তা কিন্তু নয়। যখন সুস্থ ছিল তখনও কিন্তু তোর ক্ষতিই করেছে। তবে হ্যাঁ, এখন তোর ক্ষতি হয়তো করবে না, কিন্তু খুব একটা পার্থক্যও তো দেখছি না। তোর হয়ে যে এখন কিছু বলবে সেটাও তো করার ক্ষমতা নেই। আমার আর ভালো লাগছে না। আমি একটু ঘুমোবো এবার। তোমরা একটু নিচে যাও প্লিজ। ছেড়ে দে, যখন ও চাইছে না তখন জোর করে লাভ নেই। গিয়ে আবার উল্টো পাল্টা কিছু বলবে, তখন হিতে বিপরীত হবে। नहीं नहीं सुचरिता दी, हर टाइम जो उल्टा सीधा कुछ बोलছে ऐसा नहीं है। ও তো এর আগেও শিমুলকে অনেকবার সাবধান করেছে। কেউ করনি পরাগ? হ্যাঁ, ওর অনেক শত্রু আছে। দেখো, ওর দিক থেকে যতটুকু সম্ভব ও করেছে। আর কি করবে বলো তো? ও যখন যেতে চাইছেন, ওকে কেন জোর করছো? করো না ওকে জোর। কি হবে? ওকে জোর করে আমরা কোর্টে নিয়ে যাব, ও ওখানে গিয়ে কমফোর্টেবল হবে না, আরো অসুস্থ হয়ে পড়বে। সেটা কি ঠিক হবে বলো তো? হিতে বিপরীত হবে। কেন বুঝতে চাইছো না তোমরা? একটা মানুষ যখন নিজে বলছে সে যাবে না, তাকে নিয়ে কেন টানা হিচড়ে করছো? দরকার নেই তো। আর সব থেকে বড় কথা, এই কেসটা নিয়ে তো আমি এগোতে চাইনি, পুলিশ নিজে কেসটা নিয়ে এগোতে চেয়েছে। তাই যা করার পুলিশ করবে। পুলিশেরই উচিত অপরাধীকে খুঁজে বার করা। আর অপরাধীকে যদি খুঁজে বের করতে পারে তাহলে সেই ডকুমেন্ট থাকবে, সেটা জমা করা হবে। এখানে আমি বা কি করতে পারি বলো তো?
হ্যাঁ আমি সাফারার, আমাকে কেউ অ্যাটাক করেছিল। পুলিশই অপরাধীকে খোঁজার চেষ্টা করছে। এখানে তো আমার কিছু করার নেই, আমার তো কোনো দোষ নেই। তুই বুঝতে পারছিস না? এবার কিন্তু ওরা আটঘাট বেঁধে নেমেছে। ওরা কিন্তু চাইছে তোকে ফাঁসাতে, তোকে তোকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেবে, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবে। দেখ, পুলিশ তো নিজে চোখে কিছু দেখেনি, শুধু শুনেছে। আমাদের না ভয় করছে, বলছি না তোকে বারবার যে ওরা কিন্তু তোকে ফাঁসিয়ে দেবে আবার। ফাঁসালে ফাঁসাবে, কি আর করবো বলো? আমার তো কিছু করার নেই। তা বলে যে মানুষটা যেতে চাইছে না তাকে তো আমি জোর করে নিয়ে যেতে পারি না। পরাগ, তুমি সত্যিই পারবে না? দেখো না একবার যদি। না না না, আমাকে আমাকে প্লিজ জোর করো না তোমরা। আমি ওসব জায়গায় যেতে পারবো না। আমার ভয় লাগে, হাত পা কাঁপে, আমি পারবো না। আমার জোরে কথা শুনলে আমার ভয় লাগে, জোরে হাওয়া দিলেও আমি ভয় পাই। আমি কোর্টে যেতে পারবো না। তুমি এতগুলো কথা বলতে পারছো, আর এই কথাটা। হ্যাঁ, আর বউকে বাঁচানোর জন্য ঠিক যতটুকু বলার দরকার ততটুকু তুমি বলতে পারছো না। কি বলবো বলো দেখি? তুমি বুঝতে পারছো শিমুল যদি তোমার পাশে না থাকে তোমাকে দেখবে কি অবস্থায়? ওই তো তোমার দেখাশোনাটা করছে, নতুন করে চাকরি জয়েন করতে পারবে না, শিমুলকেই চাকরিটা করতে হবে। এবার শিমুলকে যদি জেলে ভরে দেয়, ও যদি চাকরিটা করতে না পারে, টাকাটা কোত্থেকে আসবে? শিমুল আমার খুব ভয় করছে। আমি আর পাচ্ছি না, এইসব কথা শুনতে পাচ্ছি না। কেমন লাগছে, ভয় করছে আমার, আমি পাচ্ছি না। দেখো, আমি না তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা পড়াকে কিছু বলো না। ওকে বলে কি হবে বলো তো? যা হবার তাই হবে, পড়াকেও সেটা মেনে নিতে হবে। ওকে বলো না, ওর দিকে তাকিয়ে দেখো, ও ভয়ে কিরকম হয়ে গেছে। পরাগ স্বামী হিসেবে কোনো দায়িত্বই পালন করতে পারলো না, তোর পাশে দাঁড়াতে পারলো না, এটাই সব থেকে দুঃখের। কি আর করা যাবে? সবার জীবনে কি আর সব হয়? আমার জীবনেও হয়নি। পরাগ স্বামী হিসেবে আমার পাশে রুখে দাঁড়াতে পারেনি। না না, এটা নয় যে ও ইচ্ছে করে আমার পাশে রুখে দাঁড়াচ্ছে না। ও তো অসুস্থ, কি করে পারবে বলো তো? তোমরা ওকে দেখে বুঝতে পারছো, হ্যাঁ ওর অবস্থাটা দেখছো। সেখানে ওকে কেন টেনে কোর্টে নিয়ে যাবো বলো তো? কোনো মানেই হয় না নিয়ে যাওয়ার, যেখানে ও নিজেই যেতে চাইছে না। সারাক্ষণ ভয় থাকে, টেনশনে থাকে। আর কতটুকু জোর ওর বলো তো, যে ওর কথাতেই সব হয়ে যাবে? তোমরা বলছো, আমি বলছি, পুলিশ আছে, সেখানে যদি কিছু হওয়ার থাকে এমনি হবে, ওর একার কথায় তো কিছু হবে না। তাই বলছি, আমার কপালে যা আছে তাই হবে। সত্যিটা প্রমাণ করার আমি চেষ্টা করব, একাই চেষ্টা করব আমি। তাতে যদি হওয়ার থাকে হবে, না হলে হবে না। কিন্তু আমি এইটুকু জানি যে সত্যিটা একদিন সামনে আসবেই। এইটুকু ভরসা যদি আমি না রাখতে পারি, তাহলে আমি নিজেই তো আর এগোতে পারবো না। কিন্তু সত্যিটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য আমি পরাগকে কোর্টে নিয়ে যাব না। সেদিন জানো তো, আমি হয়তো ভুলই বুঝেছিলাম। আমি ভেবেছিলাম ওই ঘটনাস্থলে পরাগ ছিল। এখন তো আমার ভাবলেই হাসি পায় যে পরাগ এই অবস্থায় কি করে ওখানে যাবে। দেখো, যা হওয়ার হবে, আমি তো বলছি তোমাদের। তাই ওকে আর জোর করো না, এখন এসব কথা থাক। পরাগ, তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড হয়ে গেছো না? বলছি শোনো না, আমরা এত কথা বলছি তো খুব টায়ার্ড হয়ে গেছে। ওকে এবার একটু একা ছেড়ে দাও, একটু বিশ্রাম নিক। আমরা বরঞ্চ ছাদে যাই, অনেকদিন ছাদে যাওয়া হয়নি। যাবে তোমরা? চল চল চল। আপনার নাম? শিমুল ব্যানার্জি। আচ্ছা, ঠিক কতদিন হলো আপনাদের বিয়ে হয়েছে? 2 বছর। আপনার স্বামীর নাম? পরাগ ব্যানার্জি। আচ্ছা, আপনাদের তো একবার ডিভোর্স হয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ, আমাদের একবার ডিভোর্স হয়ে গিয়েছিল। তারপরে আপনি আবার পরাগ ব্যানার্জিকে বিয়ে করেন, তাই না? হ্যাঁ। সেটা কি চাকরিটা পাওয়ার জন্য নাকি? মানে চাকরি পাওয়ার জন্য মানে কি? দেখুন, আমি কিন্তু নিজে থেকে চাকরিটা চাইনি। আমার স্বামী চেয়েছিলেন, তাই আমি চাকরিটা নিয়েছি, না হলে নিতাম না। সোজা কথা, ঠিক সোজা উত্তর দেবেন। দেখুন, সব সোজা কথা সোজা উত্তর তো দেওয়া যায় না, কখনো কখনো ব্যাখ্যা লাগে।
তবু আপনি যখন জানতে চাইছেন তাহলে বলছি যে চাকরি পাওয়ার জন্য আমি বিয়েটা করিনি, এটাই উত্তর। ও, তাহলে আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন? আপনি আপনার স্বামীকে ভালোবেসে আপনি আবার বিয়ে করতে চেয়েছিলেন, তাই তো? সেই সময় দাঁড়িয়ে ভালোবেসে বিয়েটা করেছিলাম এই কথা আমি বলতে পারবো না, এই কথা বলা ঠিক হবে না। আপনি কিন্তু আবার ব্যাখ্যা করতে শুরু করলেন। আচ্ছা, আপনার ব্যাখ্যা এখানে কে শুনতে চেয়েছে বলুন তো? আপনাকে যে বললাম সব উত্তর সোজাভাবে দেওয়া যায় না। অবজেকশন ইওর অনার, আমার ক্লায়েন্টকে ডেকে এইভাবে গ্রিল করার কিন্তু কোনো মানে হয় না। ইওর অনার, সব কথার সবসময় সোজা উত্তর হয় না। উনি তো চাকরিটা চাননি। পরাগ ব্যানার্জি ওনাকে বলেছিলেন চাকরিটা করার জন্য, আর চাকরি করার জন্য বিয়ে করাটা দরকার ছিল। ইওর অনার, আমি যখন ওনাকে ইন্টারোগেট করছি তখন এইভাবে ঝাঁপিয়ে পড়ে ওনার ক্লায়েন্টের হয়ে কথা বলার তো কোনো মানেই হয় না। অবজেকশন ওভাররুলড, আপনি বসুন। ইওর অনার, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? একটি মেয়ে তার হাজবেন্ডকে ডিভোর্স করে দিল, ডিভোর্স করে অন্য সম্পর্কে জড়িয়ে পড়লো এবং সেখানে তার বিয়ে পর্যন্ত এগিয়ে যাচ্ছিল। তিনি আবার সেখান থেকে ফিরে এসে সে ডিভোর্স করা স্বামীকে আবার বিয়ে করলেন। কেন? না, চাকরি পাওয়ার জন্য। উনি কিন্তু বিয়ে করেছেন বলে চাকরিটা পাননি, উনি চাকরির জন্য বিয়েটা করলেন। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। অবজেকশন ইওর অনার, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। অবজেকশন ওভাররুলড, আপনি বসুন। ইওর অনার, ভুল কি ঠিক সেটা অবশ্যই আপনি বিচার করবেন, আপনার বিবেচনাধীন। আমরা শুধু এটুকুই প্রমাণ করতে চাইছি যে একটি মহিলা, তিনি ডিভোর্স করে চলে গিয়েছিলেন, অন্য জায়গায় বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু শুধুমাত্র তার স্বার্থ সিদ্ধির জন্য, চাকরি পাওয়ার লোভে তিনি আবার পুনরায় তার সেই ডিভোর্স করা হাজবেন্ডকে বিয়ে করে। এটাই আমাদের প্রমাণ করবার ছিল। পরাগ ব্যানার্জি শিমুল ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু শিমুল ব্যানার্জি সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরাগ ব্যানার্জি তখন শিমুল ব্যানার্জিকে চাকরি দেবার প্রস্তাব দেন। অবশ্য যাকে তাকে তো চাকরিটা দেওয়া সম্ভব নয়, উত্তরাধিকার সূত্রে একমাত্র স্ত্রীকেই সে চাকরিটা দিতে পারবে। পরাগ ব্যানার্জি শিমুল ব্যানার্জিকে ভালোবাসত, সে তাকে কাছে রাখবার জন্য শিমুল ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব দেয়। শিমুল ব্যানার্জি যখন চাকরি পাওয়ার প্রস্তাবটি পায় তখন সে সেই প্রস্তাব গ্রহণ করে এবং পরাগ ব্যানার্জিকে বিয়ে করতে সম্মত হয়। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে ইওর অনার? পরাগ ব্যানার্জির প্রতি কোন রকম ন্যূনতম ভালোবাসা বা তার এই দুর্ঘটনার জন্য ন্যূনতম সহানুভূতি সম্পন্ন হয়ে সে বিয়ে করতে রাজি হয়নি। রাজি হয়েছে শুধুমাত্র তার স্বার্থ সিদ্ধির জন্য, চাকরি পাওয়ার জন্য। ইওর অনার, শিমুল ব্যানার্জির এই স্বার্থান্বেষী মনোভাবকে প্রমাণ করাই আমাদের উদ্দেশ্য ছিল। আমি আশা করব ইওর অনার, সেটি প্রমাণ করতে আমি সক্ষম হয়েছি। অবজেকশন ইওর অনার। আপনি শান্ত হয়ে বসুন। অবজেকশন ওভাররুলড। বলুন, শতদ্রু মিত্রকে? শতদ্রু মিত্রকে আমি ভালোবাসতাম। অর্থাৎ তিনি আপনার বয়ফ্রেন্ড? দেখুন, বয়ফ্রেন্ড কি গার্লফ্রেন্ড বলতে পারবো না, কিন্তু কলেজ জীবনে আমার ওর সাথে একটা সম্পর্ক ছিল। পয়েন্ট টু বি নোটেড স্যার। শতদ্রু মিত্রের সঙ্গে শিমুল ব্যানার্জির সম্পর্ক থাকা সত্ত্বেও শতদ্রু মিত্রকে বিয়ে করে না, কারণ শতদ্রু মিত্র তখন বেকার। ইতিমধ্যে পরাগ ব্যানার্জির সঙ্গে যখন সম্বন্ধ আসে এবং পরাগ ব্যানার্জি যেহেতু চাকরি করে, তখন তিনি পরাগ ব্যানার্জিকে বিয়ে করতে সম্মত হয়। কিন্তু যেই মুহূর্তে শতদ্রু মিত্র চাকরি পেয়ে গেল, তখন কিন্তু তিনি তার বিবাহিত স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করবার কথা ভাবতে শুরু করে দিলেন এবং শতদ্রু মিত্রের সঙ্গে পুনরায় যোগাযোগ করবার চেষ্টা করেন এবং যোগাযোগ রাখেন। তার মানে কি দাঁড়াচ্ছে? একজন মহিলা সারা জীবন কোনোদিন কোনো রকম কমিটমেন্টের ধার ধারেননি, সারাটা জীবন শুধু হপিং করে গেছে। সারাটা জীবন একজন মহিলা এডাল ওডাল ঘুরে বেরিয়েছে। আশা করি এবার আমি আপনাকে এটুকু বোঝাতে সক্ষম হয়েছি। অবজেকশন ইওর অনার,
আমার ক্লায়েন্টকে অসম্মানজনক কথা বলা হচ্ছে পাবলিক প্লেসে। আপনি শান্ত হয়ে বসুন। অবজেকশন ওভাররুলড। ইওর অনার, শিমুল ব্যানার্জি যা কথা বলেছেন আমি তার ভিত্তিতেই বলছি। আমি যদি অন্যভাবে কথাগুলো বলতাম তাহলে কিন্তু এটা প্রমাণ করা কখনোই সম্ভব হতো না। না, উনি তো নিজেই স্বীকার করলেন যে শতদ্রু মিত্রের সঙ্গে ওনার কলেজ লাইফে সম্পর্ক ছিল, না উনি নিজে স্বীকার করেছেন। আচ্ছা আপনি বলুন তো, শতদ্রু মিত্রের সঙ্গে আপনার সম্পর্কটা ভাঙলো কেন? দেখুন, সেই সময় দাঁড়িয়ে শতদ্রু মিত্রের পক্ষে সম্ভব ছিল না আমাকে বিয়ে করা। ওর কোনো চাকরি ছিল না, আর আমার বাবা নেই, আমার বাড়ি সিচুয়েশনও যা ছিল সেখানে দাদাদের ওপর ভরসা। আমার মায়েরও কিছু করার ছিল না, আমার বাড়ি থেকে খুব বিয়ের চাপ দিচ্ছিল। আর শতদ্রুও বলে দিয়েছিল যে 5 বছরের আগে আমাকে বিয়ে করতে পারবে না। সেই সময় আমার সম্বন্ধ আসে পরাগ ব্যানার্জির সাথে। পরাগ ব্যানার্জির সাথে আমার বিয়েটা হয়েছে। কিন্তু তারপরে শতদ্রু মিত্রের সঙ্গে আপনার সম্পর্কটা আবার কি করে শুরু হলো বলুন তো? শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমার প্রতি ধারাবাহিক নির্যাতন চলতো। ওই বাড়ির প্রতি আমার মন উঠে গিয়েছিল। আমি আলাদা থাকার কথাও ভেবেছিলাম। শতদ্রু মিত্র সে সমস্ত ঘটনা জানতে পারে। ওর বোনের বিয়েতে আমাকে ইনভাইট করেছিল। প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু তারপর যাই ওই বিয়েতে। এবং শতদ্রুর সামনেই এমন অনেক ঘটনা ঘটে যেখানে ও আমাকে বলেছিল ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে। আমাকে ইনস্টিগেট করেছিল যাতে আমি ও বাড়িতে না থাকি, আমার শ্বশুর বাড়ি ছেড়ে আমি বেরিয়ে আসি। কিন্তু বিশ্বাস করুন, আমি ও বাড়ি থেকে বেরিয়ে যাইনি, আমি ও বাড়িতেই ছিলাম। আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনি সত্যি পরাগ ব্যানার্জির বাড়ি থেকে বেরোননি। আপনি পরাগ ব্যানার্জির বাড়ি থেকে বেরিয়ে যাননি বটে, কিন্তু আপনি আপনার শ্বশুর বাড়িতে শতদ্রু মিত্রকে কিন্তু ডেকে পাঠাতেন। সত্যি না মিথ্যে? ডাকতাম মানে? ডাকতেন মানে ডাকতেন, কিন্তু কেন ডাকতেন স্বীকার করুন। কি বলছেন বলুন তো? দেখুন, শতদ্রুর একটা চাকরি করে, সেই চাকরির সূত্রে শতদ্রুকে মাঝে মধ্যে এদিকে আসতে হতো। ওর এখানে একটা ব্রাঞ্চ ছিল। সেই সময় শতদ্রুর সাথে আমার দেখা হয়। ও আমার বাড়িতে আসতে চেয়েছিল, আমার বাড়িতে তাই এসেছিল, ওকে বাড়িতে ডাকা হয়েছিল। ঠিক বলেছেন আপনি। আপনি বন্ধুকে ডাকতেন বাড়িতে, এবং অসময় দুপুরবেলা যখন বাড়িতে কেউ থাকতো না তখন আপনি ডেকে পাঠিয়েছেন, এবং আপনাদের দুজনকে অশালীন অবস্থায় দেখা যায়। এবং সেই অশালীন অবস্থায় আপনি ধরা পড়ে যান আপনার দেওর এবং আপনার জায়ের কাছে। এটা একদম ঠিক কথা নয়, সম্পূর্ণ মিথ্যে কথা। একদম ঠিক কথা, একটু মিথ্যে কথা নয়। আপনি তখন শতদ্রু মিত্রকে কিছু খাইয়ে দিয়েছিলেন, এবং এমন ভাবে খাওয়াচ্ছিলেন যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলে সেরকম দৃশ্য হতে পারে না। আর ঘনিষ্ঠ সম্পর্ক যে আপনাদের ছিল সেটা সকলের জানা। তাই আমি বলবো ইওর অনার, এ কথা জলের মতো পরিষ্কার, ধ্রুব সত্য। পরাগ ব্যানার্জিকে শিমুল ব্যানার্জি বারবার ঠকিয়েছে। আপনি কি প্রমাণ করতে চাইছেন? ধরুন আমি যদি পরাগ ব্যানার্জিকে ঠকিয়েও থাকি, তার জন্য কেউ আমাকে মেরে ফেলতে চাইবে, সেটা তো হতে পারে না। শুনুন, আমি কি প্রমাণ করতে চাইছি সেটা আমি মহামান্য আদালতের কাছে পেশ করেছি। ইওর অনার, আপনার সামনে আমি যা যা বললাম ওনার সামনে দাঁড়িয়ে, এবং ওনার মুখ থেকে আপনি যা যা শুনলেন তার এক বর্ণ মিথ্যে নয়, এবং আপনিও বলতে পারবেন না আপনি যা যা বলেছেন তার একটাও মিথ্যে কথা, সব সত্যি। আপনি অস্বীকার করতে পারবেন না যে এটার একটাও মিথ্যে কথা। দেখুন, অস্বীকার করার কিছু নেই। বলছি তো যে শতদ্রু মিত্রর সাথে আমার একটা সম্পর্ক ছিল। পয়েন্ট টু বি নোটেড স্যার। উনি নিজে স্বীকার করলেন। হ্যাঁ, তারপর আপনি আপনার স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে চলে যান। স্বামীর ঘর থেকে বেরিয়ে যাইনি। হ্যাঁ, আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। আর ডিভোর্স হয়ে যাওয়ার পর স্বামীর ঘরে থাকার তো কথা না, কিন্তু আমার শাশুড়ি মা চেয়েছিলেন যাতে আমি ও বাড়িতেই থেকে যাই। ওনার অনুরোধে আমি ও বাড়িতেই থাকি, কিন্তু আলাদা থাকি। ঠিক তাই, আপনার শাশুড়ির অনুরোধে আপনি থেকে গেছেন, এবং একজন বৃদ্ধা মহিলার অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে আপনি শতদ্রু মিত্রের সঙ্গে প্যারালালি যোগাযোগ রেখে গেছেন। প্যারালালি কথাটার মানে না আমি বুঝলাম না। তবে এই কথা ঠিক যে শতদ্রু মিত্রর সাথে আমার বিয়ের কথা এগিয়েছিল। তাই বেশ ভালো। তাহলে বিয়েটা ভেঙে যাওয়ার কারণ কি?
আপনি কি পরাগ ব্যানার্জির কাছে নিজের থেকে ফিরে আসেন? হ্যাঁ তাই, শতদ্রুর সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ইতি করে দিই, তারপর পরাগ ব্যানার্জিকে আমি আবার বিয়ে করি। ইওর অনার, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন একজন মহিলা কিভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য দুজন পুরুষকে ক্রমাগত ঠকিয়ে গেছে। যখন যাকে প্রয়োজন হয়েছে, যেভাবে প্রয়োজন হয়েছে, তিনি তখন তাকে সেভাবে ব্যবহার করেছেন, এবং এটাই শিমুল ব্যানার্জি। অবজেকশন ইওর অনার। দেখুন, এইভাবে সমস্ত ঘটনাকে সোজা করে ব্যাখ্যা করা যায় না। আমাকে তো কথা বলার সুযোগই দেওয়া হচ্ছে না। আপনি শান্ত হয়ে বসুন। অবজেকশন ওভার রুল। আপনার যখন টার্ন আসবে তখন আপনি বলবেন। ওনার কথাগুলো আমাকে শুনতে দিন। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, শিমুল ব্যানার্জি পরাগ ব্যানার্জিকে বিয়ে করে শুধুমাত্র চাকরি পাবার লোভ, এবং বিয়ে করবার পরে শিমুল ব্যানার্জি তার শ্বশুর বাড়ির কারোর সঙ্গে কোনো রকম সদ্ভাব রাখে না। বিশেষ করে শিমুল ব্যানার্জির চক্ষুশূল হয়ে ওঠে পলাশ ব্যানার্জি এবং তার স্ত্রী প্রতীক্ষা ব্যানার্জি। তার কারণ, পলাশ ব্যানার্জি এবং প্রতীক্ষা ব্যানার্জি দুজনেই শিক্ষিত। তারা কিন্তু শিমুল ব্যানার্জির এই অভিসন্ধি ধরে ফেলেছিল, এবং সেই কারণে শিমুল ব্যানার্জি ক্রমাগত চেষ্টা করে গেছে যেন তেন প্রকারে পলাশ ব্যানার্জিকে কোনো চক্রান্তে ফাঁসিয়ে দেওয়ার। এবং সেই কারণেই শিমুল ব্যানার্জি একজন লোককে ঠিক করে এবং তাকে বলে, তাকে টাকার লোভ দেখানো হয়। একজন মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে তাকে টাকার লোভ দেখিয়ে তাকে বলে যে তিনি যেন শিমুল ব্যানার্জিকে অ্যাটাক করে, যাতে করে এই অ্যাটাকটা পলাশ ব্যানার্জির ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। ডাহা মিথ্যে কথা, এটা সত্যি কথা নয়, মিথ্যে কথা বলা হচ্ছে। আমার কাছে প্রমাণ আছে স্যার। আমি যে মিথ্যে কথা বলছি না, আপনি যদি অনুমতি করেন আমি তার প্রমাণ আপনার কাছে পেশ করতে পারি। অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ডের কাছে কি প্রমাণ আছে যে মানুষটা অ্যাটাক করতে এসেছিল সে শিমুল ব্যানার্জিরই লোক? তাহলে তো এটা বলতে হয় ইওর অনার যে আমার লার্নেড ফ্রেন্ড এখন কাউকে শিখিয়ে পড়িয়ে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে এসছেন।